জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি আফনান অপসরা। একটি মহল ধর্মের নামে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন এলজিআরটি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর বর্তমান সরকার। শুক্রবার রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সম্মিলিত সনাতন পরিষদের সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, সবার সমান অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার কাজ করছে। যে কোনো সংকট মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মন্ত্রী। আমরা সরকারে আসার পরে আমি এটুকু বলতে পারি যে আপনার অত্যন্ত সচেতনভাবে সকল ধর্মের সকল মানুষের অধিকারকে সুরক্ষার জন্য, তাদের সম্পদকে সুরক্ষার জন্য সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আপনারা নিশ্চয়ই জানেন যে দুর্গা পূজা হয়েছে, আমাদের সমস্ত দলের, আমাদের বিএনপি সব দলের লোকেরা তারা কিন্তু দুর্গা পূজায় আপনাদের সঙ্গে থেকেছে। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাব। আমরা তো একই বৃন্তের ফুল। আমরা অবশ্যই আমরা আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতিকে সামনে রেখে, আমাদের 1971 সালের যুদ্ধকে সঙ্গে রেখে, আমরা 24কেও সামনে রেখে আমরা এগিয়ে যাব। আমরা কোনোটাকে বাদ দিতে চাই না। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমালার উদ্বোধন শেষে তিনি একথা বলেন। এ সময় অন্তর্বর্তী সরকারের সময় আইন সংস্কার কমিশন 133টি অধ্যাদেশ জারি করে, যার প্রায় সবগুলোই গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকেই 133টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। জুলাই সনদের আলোকে সংস্কার এগিয়ে নিয়ে যেটাগুলো সংশোধন করা দরকার আমরা সেগুলো সংশোধন করব। দেশে মানুষের মধ্যে কোনো বিভেদ, বিভাজন বা কোনো চক্রান্তকে বাস্তবায়ন হতে দেয়া হবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। শুক্রবার দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে মন্ত্রী আরও বলেন, সকল পরিচয়ের ঊর্ধ্বে বাংলাদেশি পরিচয়কে তুলে ধরতে হবে। সবাইকে নিজ নিজ ধর্ম পালনের পাশাপাশি অন্য ধর্মাবলম্বীদেরও শ্রদ্ধা করতে হবে। আয়োজনে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এবং পূজা উদযাপন পরিষদের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাহাড়ি গোষ্ঠী, সমতলের গোষ্ঠী, ভাষা, বর্ণ, লিঙ্গ এবং ধর্ম কোনো কিছুর ভিত্তিতেই 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশের আমাদের মানুষের মধ্যে কোনো ধরনের কোনো বিভাজন তৈরি করার প্রত্যক্ষ, পরোক্ষ, দৃশ্যমান, অদৃশ্যমান কোনো চক্রান্তকে আমরা বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না। বাংলাদেশে আর কখনো স্বৈরাচার ফিরবে না এবং ফিরতে দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম সালেহ। সকালে বিশ্ব সাহিত্য কেন্দ্রে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি বলেন, দুটো বিষয়ে দেশে জাতীয় ঐক্য আছে। একটা হলো ফ্যাসিবাদকে ফিরে আসতে দেয়া হবে না, দ্বিতীয় হলো তাবেদারি রাষ্ট্র তৈরি হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এমন বেশ কিছু ছিল, কিছু সীমাবদ্ধতা ছিল। আমরা যেমন প্রত্যাশা করেছিলাম হয়তো সবকিছু হয়নি। এর মানে কিন্তু এটা নয় যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তুলনা দিয়ে তার আগে যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল তাদেরকে আমরা বাংলাদেশে জাস্টিফাই করব, সেই একটা ধারা, সেই একটা প্রবণতা কৌশলে চলছে। এর বিরুদ্ধে কিন্তু আমাদেরকে সোচ্চার হতে হবে।
সরকারের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশনা থাকার পরেও দেশে চাঁদাবাজি দুর্নীতি কেন কমছে না এমন প্রশ্ন তুলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের সময়েও পরিবহন খাতে চাঁদাবাজি দুর্নীতি বন্ধ হয়নি, বরং বেড়েছে। সরকারি দলের লোকজনই পরিবহন শ্রমিকদের হয়রানি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত বলেও দাবি করেন তিনি। শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে তিনি আরও বলেন, গণভোটে জনগণের রায়কে সম্মান জানিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। যারা নিজেদের গণতন্ত্রে বিশ্বাসী বলে দাবি করে, তারা জনগণের মতামতকে প্রাধান্য দিচ্ছে না কেন, এমন প্রশ্ন তোলেন বিরোধী দলীয় নেতা। সমাজে ন্যায্য অধিকারটা প্রতিষ্ঠিত হয়তো নাই, বরঞ্চ অধিকার নিয়ে কাড়াকাড়ি হচ্ছে। চাঁদাবাজদের হাতে যেখানে সেখানে পরিবহন শ্রমিকরা তারা নাজেহাল হচ্ছেন। চাঁদা দিতে অস্বীকার করলেই তাদের উপর বিপদ নেমে আসছে। তাদেরকে মারধর করা হচ্ছে, আহত করা হচ্ছে, গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। কারা করছে? সরকারি দলের লোকেরা করছে, এটা পরিষ্কার। ব্যর্থতার দায় যখন স্বীকার করলেন, তখন কি এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনো নৈতিকতা থাকে? নৈতিকতা শেখ হাসিনাকে নিয়ে সমালোচনা করা যাবে না, এরকম ব্ল্যাঙ্ক চেক দিয়ে তাকে স্বৈরাচার বানানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে এরকম ব্ল্যাঙ্ক চেক না দিয়ে তার যৌক্তিক সমালোচনা করা হবে, এমনটাই জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার রাতে গোয়াইনঘাটে আয়োজিত পথসভায় এমনটি বলেন তিনি। একই আয়োজনে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বাংলাদেশের তরুণদের জন্য সংস্কার করতেই হবে, এর কোনো বিকল্প নেই। জুলাই সংস্কার করেই এনসিপি থামবে বলে আরও জানান নাসিরউদ্দিন পাটোয়ারি। এর আগে দুপুরে সিলেটের কোম্পানিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও পথসভায় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, বিএনপি এখন সরকারি প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে। যখনই দলীয় সমালোচনা করে এনসিপি, তখন সেটা বিএনপি মেনে নিতে পারে না বলে মন্তব্য করেন তিনি। এছাড়া সাবেক উপদেষ্টারা বাংলাদেশের বিনাশ করে গেছে বলেও আরও জানান সার্জিস আলম। ফেরার পথে জৈন্তাপুরে আবারও হামলার শিকার হয় এনসিপি নেতাদের গাড়িবহর। আওয়ামী লীগের সময় ছিল সবার সমালোচনা করেন, সমস্যা নাই, শেখ হাসিনার করা যাবে না। এইভাবে শেখ হাসিনাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে শেখ হাসিনা স্বৈরাচার হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে গণহত্যার শিকার করেছে। বিএনপিকে কিংবা জনাব তারেক রহমানকে একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আমরা এই ব্ল্যাঙ্ক চেক কখনোই দিতে পারি না। এত একটু চুপ করে থাকলে হবে না, একটু শক্তিশালী করে বিএনপিকে নাড়া দিতে হবে। আপনি বিরোধী দলীয় নেতা, মানে জনগণের আপনি ভয়েস। যদি জনগণের ভয়েস না হইতে পারেন, তাহলে রাজপথে বিরোধী দল বের হবে। যদি সংসদে ফয়সালা না হয়, তাহলে কোথায় ফয়সালা হবে? রাজপথে ফয়সালা হবে। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। সঙ্গে ছিল বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বেন্ট ক্রিস্টেনসেন সহ 14 সদস্যের একটি প্রতিনিধি দল। শুক্রবার দুপুরে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর, মার্কিন রাষ্ট্রদূত বেন্ট ক্রিস্টেনসন 14 সদস্যের প্রতিনিধি দল। পরে কড়া নিরাপত্তায় তারা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সফরের সময় প্রতিনিধি দল রোহিঙ্গাদের জীবনযাত্রা, আশ্রয় কেন্দ্রের পরিবেশ এবং যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় শত শত রোহিঙ্গা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে জড়ো হয়ে নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারের প্রত্যাবাসনের দাবি জানান। মার্কিন প্রশাসনের এই উচ্চ পর্যায়ের সফর প্রত্যাবাসন প্রক্রিয়ায় নতুন কূটনৈতিক তৎপরতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর এখন নিজের দেশের মাঝে নিজের হতে হরম লইরা আর দেশের মাঝে যাইতে চাই। আর এটার দিনের সামগ্রী বলা বলি নচাই যে নিজের দেশের মাঝে আর সেফটি সিকিউরিটি লইরা মানে আর ওয়াফেস যাইতে চাই, মানে আর এটা থাইতো না চাই। ওনারা আইবা যাইবা গৈ হন যদি ডিসিশন নদ দতি গিলে ইয়ান হনা হামনো বাংলাদেশ গভর্নমেন্ট একজনের মশলা নয় ইয়ান একখান পলিটিক্যাল ইস্যু। এই পলিটিক্যাল ইস্যু ইয়ানোর সলিউশন যদি তুয়া করে বাংলাদেশ গভর্নমেন্টের ভুয়াতি
ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল অ্যাক্টর বেগুনতুন কোঅপারেট করা পড়িব সলিউশন তো আইবাল্লা। মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে এই রোহিঙ্গা ক্রাইসিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে অতীতে আমাদের পাশে ছিলেন, বাংলাদেশের পাশে ছিলেন, সেটি ওনারা কন্টিনিউ করবেন। ওনারা বলেছেন যে ওনাদের ট্যাক্স পেয়ারদের মানি কিভাবে খরচ হয় ওনারা নিজ চোখে দেখতে এসেছেন এবং ওনারা দেখে সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয়দের মনোভাব কীরকম ওদের ব্যাপারে, তো আমি বলেছি স্থানীয়দের প্রথম দিকে খুবই ভালো মনোভাব ছিল। 9 বছরের মাথায় এসে তারা আসলে এত বড় বোঝা আর বইতে পারছে না, তো এটা ওনারা বুঝতে পেরেছেন। এবং আমি বলেছি যে রোহিঙ্গাদের মধ্যেও কিন্তু তাদের দেশে ফেরত যাওয়ার একটা আকুতি আছে। ছুটির দিনে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেল 4টার পর গুলশানের বাসা থেকে বেরিয়ে শ্যামলী, মিরপুর 10 হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসায় ফিরেন। এই সময় নিজেই গাড়ি চালান প্রধানমন্ত্রীর সাথে গাড়িতে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম ও সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি। চাপ কম থাকায় দেশের বিভিন্ন জেলায় এখনও রয়েছে তীব্র গ্যাস সংকট। গ্যাস নিতে সিএনজি ফিলিং স্টেশনে গুলোতে বাড়ছে গাড়ির চাপ। এছাড়া গ্যাস সংকটের প্রভাব পড়ছে শিল্প খাতেও। ময়মনসিংহের বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশনে বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ। গ্যাসের চাপ কমে 2 থেকে 3 ঘন্টা পর মিলছে 50 থেকে 80 টাকার গ্যাস। এতে নিয়মিত যাত্রী পরিবহন করতে না পারায় দুর্ভোগ বাড়ার পাশাপাশি দৈনিক আয় রোজগার মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানায় চালকরা। এছাড়া গ্যাসের তীব্র সংকটে ব্যাহত হচ্ছে শিল্পাঞ্চল ভালুকায় কারখানার উৎপাদন। এছাড়া গন্তব্যে যেতে সিএনজিতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। এদিকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় টানা 2 সপ্তাহের বেশি সময় তীব্র গ্যাস সংকটে রয়েছে গাজীপুর। এর প্রভাব পড়েছে শিল্প কারখানার পাশাপাশি সিএনজি স্টেশন ও গণপরিবহন খাতেও। গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। প্রায় সব সিএনজি স্টেশনে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। তিতাস গ্যাস জানায়, টঙ্গী, জয়দেবপুর, চন্দ্রা, মাওনা ও কালীগঞ্জ এলাকায় দৈনিক 590 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ মিলছে মাত্র 360 মিলিয়ন ঘনফুট। 3 ঘন্টা যাবো আমার পয়সা গ্যাস নিতে, তারপরে গ্যাস পাম্প কত 200 টাকা 100 টাকা, ওটা এমন জায়গায় জাম পড়লে মনে করেন যে 100 টাকা শেষ। এইটুকু আইসি 2বার গ্যাস পড়ছে, গ্যাসের প্রেশার নাই, আর এখন এই প্রেশারের জন্য গাড়ি চালাইতে পারি না, সংসার অবস্থা খুব খারাপ। সারাদিন সকালবেলা 2-3-4 ঘন্টা সিরিয়াল ধরলে একটা টিপ মারা যায় না, অত দেখা যায় কি টঙ্গিতে ফকরে বল গেছে সব শেষ। সকাল 10টার সময় গ্যাস দাঁড়াইছি, পাইছি বিকাল 4টার সময়। তো আজকে লাগাইছি জুম্মার পরে, ওখানে কোনো গ্যাস পাই না। এইখানে আইসে আমি এই গ্যাস পাইলাম, তাও তো 72 না কয় টাকা ঢুকছে, 73 টাকার গ্যাস ঢুকছে। এই দেখি চলবো। উন্নয়নের ক্ষেত্রে কে ভোট দিয়েছে আর কে ভোট দেয়নি বর্তমান সরকার সেটা বিবেচনা করছে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। শুক্রবার সকালে যশোর সদর উপজেলার চাঁচড়া হতে রাজগঞ্জ জিসি সড়কের 4 কিলোমিটার সংস্কার ও প্রশস্তকরণ কাজের উদ্বোধনের পর এলাকাবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বক্তৃতায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রতিটি অঞ্চলে সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। সরকার দলমতের ঊর্ধ্বে উঠে জনগণের মৌলিক অধিকার ও এলাকার অবকাঠামোগত উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলে জানান প্রতিমন্ত্রী। জনগণকে দেওয়া ওয়াদা আমরা অক্ষর অক্ষর পালন করব। আমরা এটুকু মনে করি, কে আবার ভোট দিয়েছে আর কে ভোট দেয়নি সেটাকে বিবেচনায় না নিয়ে জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ যখন আল্লাহ পাক দিয়েছেন, সেই সুযোগের সদ্ব্যবহার করে এলাকার মানুষের জন্য কাজ করা উচিত এবং সেটি করবার চেষ্টা করছি। জনগণকে অত্যাচার করে হাউজিং কোম্পানি কোনো ব্যবসা পরিচালনা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেলপথ ও সড়ক মহাসড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
রাজধানীর মুগদায় শিশুদের মধ্যে গাছের চারা বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি আরো বলেন, একজন শিক্ষার্থী একটি বৃক্ষ, এই লক্ষ্য সামনে রেখে কাজ করছে সরকার। 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ দেশের পরিবেশের আমূল পরিবর্তন করবে বলে মনে করেন মন্ত্রী। আরো বলেন, বিগত সময়ের মতো জনগণের উপর মাস্তানি করে কেউ যদি নেতা হতে চায় তা হতে দেওয়া হবে না। যিনি আমাদেরকে ভালোবেসে মাননীয় প্রতিমন্ত্রীর কাছে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জনগণকে অত্যাচার করে এলাকার মানুষকে জিম্মি করে আপনারা ব্যবসা বাণিজ্য করবেন, এটি আমরা মেনে নিতে পারি না, আমরা মেনে নিব না। জনগণের উপরে মাস্তানি করে, অত্যাচার করে, নির্যাতন করে যে নেতা হতে যাবে তাকে কোনোদিন অন্তত আমরা ঢাকা নয় নেতা হতে দিব না। দেশের চিনিকলগুলোকে সারা বছর উৎপাদনশীল করা যায় কিনা সরকার সে বিষয়ে চিন্তা ভাবনা করছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিকেলে নাটোর সুগার মিল পরিদর্শনের সময় একথা বলেন তিনি। জানান, বাই প্রোডাক্ট তৈরি করে মিলগুলোকে লাভজনক করার পরিকল্পনা করছে সরকার। আবার নতুনভাবে চালু করা যায়, কিন্তু চালু করতে হলে শুধু আমরা জনবল নিয়োগ দিলে তো হবে না, আমাকে তো কারখানাটাও তো লাভজনক করতে হবে, এর উৎপাদনশীলতা বাড়াতে হবে, এবং এটা বাড়াতে গেলে এর আবার প্রয়োজনীয় কাঁচামাল লাগবে। প্রয়োজনীয় কাঁচামালটা একটা সিজনাল, মানে আমরা একটা ঋতুতে আমরা সেটা পাই। বিসিকে তো এখানে স্থানীয় মানুষদেরকে এগোতে হবে। আমরা ওখানে বিস্কিটের ফ্যাক্টরি করতে পারি, ওখানে আমরা এখানে স্থানীয় যদি কোনো তাঁতের কিছু করা যায় ছোট ফ্যাক্টরি, সেটা ওখানে করতে পারি। বহু আইটেম আছে বিসিকে। পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব শহর গড়তে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও জরুরি বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার দুপুরে টাঙ্গাইল শহরের ডিসি লেকের আবর্জনা অপসারণ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি একথা জানান। পরিচ্ছন্নতা ও সৌন্দর্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানান তিনি। একটি সুন্দর পর্যটন কেন্দ্র কিভাবে গড়ে তোলা যায় এবং শহরটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, যার যার জায়গা থেকে সবাইকে সচেতন হতে হবে, সবাই মিলে এই টাঙ্গাইলকে সুন্দর করব। বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শুক্রবার রাতে নয়াপল্টনে এক বিক্ষোভ মিছিল শেষে এই হুঁশিয়ারি দেন তিনি। বলেন, গণতান্ত্রিক ধারা বজায় রাখার রাজনীতিকে সাধুবাদ জানানো হবে, তবে এনসিপির কিছু নেতার বক্তব্য স্বৈরাচার শেখ হাসিনার মতো। আগামীতে নোংরা কুরুচিপূর্ণ বক্তব্য অব্যাহত থাকলে আরও কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তিনি। এর আগে রাত 9টায় পুরান ঢাকার বংশাল মোড় থেকে ইশরাক হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এই সময় এনসিপির বিরুদ্ধে নানা স্লোগান দেন বিএনপির নেতাকর্মীরা। আমরা আমাদের বাক স্বাধীনতার কথা ভুলে যাই নাই, কিন্তু বাক স্বাধীনতার অজুহাতে আরেকজনের স্বাধীনতাকে হরণ করব, আরেকজনের চরিত্র হরণ করব, আরেকজনের বাক স্বাধীনতা গণতান্ত্রিক অধিকারকে হরণ করব, সেটা আমরা কোনোভাবে হতে দেব না। জাতিবাদী ফ্যাসিবাদ তাড়াতে পারলেও দেশে এখনো ধর্মবাদী ফ্যাসিবাদ রয়ে গেছে, যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণসমাবেশে তিনি আরও বলেন, ন্যূনতম জাতীয় ঐক্য ছাড়া গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয়। সরকার জুলাই সনদের রাজনৈতিক সংবিধান সংস্কার বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। সেই ক্ষেত্রে সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। এই সময় জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, মজুদ 3 থেকে 6 মাস পর্যন্ত বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বলতে চাই, আসুন গণসংহতি আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী থেকে আমরা বাংলাদেশে ভোটের রাজনীতি, তার জীবনযাপন, সমাজে বিভেদ বিভাজন তৈরি করে ওই জাতিবাদী ফ্যাসিস্টরা আজকে আমরা দেখেছি কিভাবে মানুষকে বিভক্ত করেছে। সমাজ সংস্কৃতিকে ঐক্যের জায়গায় দাঁড় করাতে হবে, সরকার সেই উদ্যোগ গ্রহণ করছে। আমদানি নির্ভর জ্বালানি নীতির পরিবর্তে একটা আত্মনির্ভর জ্বালানি নীতি তৈরি করা হয়েছে। আমরা নবায়নযোগ্য জ্বালানিতে গিয়েছি, আমরা বাংলাদেশের গ্যাস ক্ষেত্র যাতে সম্পূর্ণভাবে
আমাদের অনুসন্ধান করে আমরা আমাদের গ্যাস উত্তোলন করতে পারি তার উদ্যোগ নেওয়া হয়েছে। জুলাই সনদে যেসব চুক্তি হয়েছে তার প্রতিটি সংসদে বিএনপি পাশ করে নেবে, এমনটি জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। শুক্রবার বিকেলে সেনবাগ উপজেলায় বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। জুলাই আগস্টকে পুঁজি করে যারা বিনা কারণে অসত্য, বানোয়াট ও বিএনপির বিরুদ্ধে কথা বলবেন সেগুলো জনগণ কখনো মেনে নেবে না বলেও জানান তিনি। জুলাই আগস্টে যারা রক্ত দিয়েছে তাদের প্রতি আমাদের সশস্ত্র সালাম আছে, এখনো থাকবে। কিন্তু জুলাই আগস্ট যারা আজকে পুঁজি করে অসত্য, বানোয়াট আমার দলের নেতার বিরুদ্ধে কথা বলবেন বিনা কারণে, সেগুলো জনগণ কোনোদিনও গ্রহণ করবে। আসুন আমরাও জুলাই আগস্টের সকল যা ওয়াদা হয়েছে, দক্ষিণ প্লাজা যা চুক্তিবদ্ধ হয়েছে, সেগুলো আমরা অবশ্যই সংসদে পাস করে নেব। জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগ শুধু স্মরণ করলেই দায়িত্ব শেষ হবে না, বরং আন্দোলনের প্রকৃত ইতিহাস ও সব শহীদের অবদান জাতির সামনে তুলে ধরতে হবে, এমন মন্তব্য করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর। শুক্রবার বিকেলে জুলাই স্মৃতিচারণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, এই আন্দোলনের কৃতিত্ব কোনো একটি দল বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়। আন্দোলনের রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ, অভিভাবক, এমনকি শিশুরাও জীবন দিয়েছেন। জুলাই আন্দোলনের ইতিহাস বিকৃত করে এর কৃতিত্ব কোনো দলের মধ্যে সীমাবদ্ধ করার চেষ্টা হলে মেনে নেওয়া যায় না। এ নিয়ে যে কোনো মিথ্যাচারের অবসান ঘটানোরও আহ্বান জানান তিনি। সভা সমিতি আলোচনা করে এই স্মৃতিচারণ করেই আমাদের কাজ যদি আমরা শেষ মনে করি, তাহলে এই একটা ফেসিলিজম শেষ করেছি, কিন্তু ষড়যন্ত্র এখনো রয়েছে। আমরা আমাদের ফিল্ডে কাজ করে আমরা প্রমাণ করতে চাই এই মিথ্যার বিরুদ্ধে আমরা সত্য উদ্ঘাটন করার জন্য আমরা জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ। ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বিআরটিএর সঙ্গে সমন্বয় করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। শুক্রবার সকালে মধ্যবাড্ডায় কর্মরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় নিহত পরিচ্ছন্নতা কর্মী শেফালী বেগমের বাসায় গিয়ে এসব কথা বলেন তিনি। নিহত শেফালীর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর এবং উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। এই সময় ডিএনসিসির পক্ষ থেকে 4 লাখ টাকা আর্থিক অনুদান ও 1 বছরের সমপরিমাণ বেতন প্রদানের ঘোষণা দেওয়া হয়। ডিএনসিসি প্রশাসক বলেন, পরিচ্ছন্নতা কর্মীরা দিনরাত নগরবাসীর সেবায় নিয়োজিত থাকেন, তাই তাদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব। পরিচ্ছন্নতা কর্মীরা নগর সেবার জন্য তারা ভোর গভীর রাত থেকে কাজ করে। কাজ করার সময় যাতে করে তারা সাবধানে এবং তাদের নিজের শরীরকে রক্ষা করে নগর সেবায় সকলে নিয়োজিত থাকে। আমরা তাদের পাশে আছি। যে সমস্ত ড্রাইভারদের লাইসেন্স নেই কিংবা ফিটনেসবিহীন গাড়ি চলাচল করছে, তাদের ব্যাপারে একটা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা বিআরটি এর কাছে আবেদন জানাবো। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রশাসক মহোদয় এবং আমরা আপনাদের এই পরিবারকে 2 লক্ষ টাকা আমরা অনুদান দেওয়ার জন্য এখানে আসছি, সমবেদনা জ্ঞাপন করতে আসছি। পরিবারের প্রতি আমরা শোকাহত। সবাই মিলে মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারলেই থ্যালাসেমিয়া রোগ নিয়ন্ত্রণ করা যাবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির উদ্যোগে রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে রক্তদাতাদের ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সচেতনতা বৃদ্ধি থ্যালাসেমিয়া রোগ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদক্ষেপ। অনুষ্ঠানে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের ও জনগণের দায়িত্ব 50-50 বলেও জানান তিনি।
মেয়ে যদি থ্যালাসেমিয়ার কেরিয়ার হয় এবং যদি তার হাজব্যান্ডও কেরিয়ার হয়, the babies will be carrying the same thing এবং he or she will be the patient of thalassemia. কাজে এইরকম একটা ঘাতক ব্যাধি থেকে একটা প্রিভেন্টিভ মেজারে গিয়ে আমরা যদি জাতিটাকে বাঁচাতে পারি, তাহলে তো আমরা আর প্রিয়ন্তী এক বেদনার রক্তলিপি আমাদের লিখতে হবে না, শুনতে হবে না। থ্যালাসেমিয়ায় আক্রান্ত পরিবারের সহযোগিতা ও আশ্বাস দেয়া জরুরি। তারা অবহিত নন যে থ্যালাসেমিয়া একটি প্রতিরোধযোগ্য ব্যাধি। তারা অবহিত নন থ্যালাসেমিয়ার চিকিৎসা সম্পর্কে। সঠিক চিকিৎসা মাধ্যমে মারাত্মকভাবে আক্রান্ত ব্যক্তিও স্বাস্থ্যকর জীবন অতিবাহিত করতে পারেন। বরিশালে শুরু হয়েছে মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের ৭ম বর্ষের বাছাই পর্ব। শুক্রবার সকালে বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে বাছাই পর্বের প্রতিযোগিতায় অংশ নেয় সহস্রাধিক শিক্ষার্থী। এতে বিচারকের দায়িত্ব পালন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক পম্পা রানী মজুমদার এবং আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম। এছাড়া এ আয়োজনে উপস্থিত ছিলেন ইস্পাহানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, উচ্চারণ, শুদ্ধ বাংলা বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে ইস্পাহানি মির্জাপুর আয়োজন করছে বাংলার প্রতিযোগিতা ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ। ঢাকায় মূল পর্ব শেষে দেশসেরা বাংলাবিদ জিতে নেবে 10 লাখ টাকার মেধাবৃত্তি। এছাড়া দ্বিতীয়, তৃতীয় সহ প্রথম 10 প্রতিযোগী পাবে বিভিন্ন ধরনের পুরস্কার। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা দুই মহিয়সী নারী বেগম সুফিয়া কামাল ও জাহানারা ইমাম স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হল বিশেষ স্মরণ অনুষ্ঠান তাদের সংগ্রামের বীরগাথা। শুক্রবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরের মিলনায়তনে কাব্য, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও জীবনকথন নিয়ে আবেগঘন এ অনুষ্ঠান আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠার অন্যতম প্রেরণাদায়ী এই দুই সংগ্রামী নারীর অবদানকে সম্মান জানাতে প্রতি বছরই জাদুঘরের পক্ষ থেকে এ ধরনের স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে কবি সুফিয়া কামাল ও শহীদ জননী জাহানারা ইমামের জীবনপঞ্জি এবং ৭১-এর ডায়েরি থেকে নির্বাচিত অংশ পাঠ করা হয়। ডায়েরির বর্ণিত অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশিত হয় গান, নৃত্য ও কবিতা আবৃত্তি। ছায়ানটের শিল্পী এবং স্রোত আবৃত্তি সংঘ সহ এক ঝাঁক তরুণ শিল্পীর অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। অভিবাসন প্রত্যাশীদের ঢল নেমেছে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায়। স্থানীয় গণমাধ্যমের খবর, প্রতিবেশী মরক্কো থেকে উত্তর আফ্রিকার ছিটমহল সেউতার সীমান্ত দিয়ে স্পেনে প্রবেশ করেছেন ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী। এর মধ্যে দুর্গম পথে পাড়ি দিতে গিয়ে প্রাণ গেছে ৩৪ জনের। সাঁতার কেটে বা সীমান্তের কাঁটাতার ছিন্ন করে তারা স্পেনে প্রবেশ করেন বলে জানা গেছে। উন্নত জীবনের আশায় এবং কাজের সন্ধানে তারা মরক্কো থেকে পালিয়ে এসেছেন এই হাজার হাজার অভিবাসন প্রত্যাশী। পরিস্থিতি মোকাবেলায় সেউতায় সেনা মোতায়েন করেছে স্পেন সরকার। এর আগে ২০২১-এর মে মাসে মরক্কো ও সাব সাহারা অঞ্চলের প্রায় ১০,০০০ তরুণ এই ছিটমহলে প্রবেশ করেছিল। সেউতা হলো আফ্রিকার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একমাত্র স্থল সীমান্ত। এই ছিটমহল দিয়ে প্রায় অবৈধভাবে ইউরোপে পাড়ি দিয়ে আসছেন অভিবাসন প্রত্যাশীরা। সহিংসতায় ৩ জন নিহতের পর নেপালের তেরাই অঞ্চলের কয়েকটি জেলায় চলছে অনির্দিষ্টকালের কারফিউ। পরিস্থিতি নিয়ন্ত্রণে জনগণের প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী। নির্বাচন জিতে মার্চে ক্ষমতা গ্রহণের পর সচরাচর জনসম্মুখে না আসা বালেন্দ্র শাহ নিরাপত্তা ভাগিন বৃহস্পতিবার। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অস্থিরতার কালো মেঘ সরাতে দেশবাসীর সহযোগিতা চান তিনি। নাগরিকদের অনুরোধ করেন যার যার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করার জন্য। ভারত সীমান্তের কাছে সুনসারি জেলায় গেল রোববার উত্তেজনার সূত্রপাত। পরে পরিস্থিতি সহিংস রূপ নিলে ভিড় ছত্রভঙ্গ করতে গুলি ছোঁড়ে পুলিশ। এতে প্রাণ যায় ২ জনের। বৃহস্পতিবার পাশের সিরাহা জেলার কারফিউ ভেঙে বিক্ষোভের সময় নিহত হয় আরেক ব্যক্তি। ঘটনার সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের আশ্বাস দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী।
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অভিযানের তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলি সেনারা। শুক্রবার সকালে জোর করে আটক করা হয়েছে 14 ফিলিস্তিনিকে। সংঘর্ষে আহত হয়েছেন আরও 11 জন। টেল শহরের 4টি বাড়ি দখল করে বসানো হয়েছে ইসরায়েলি সামরিক চৌকি। দক্ষিণ পশ্চিমাঞ্চলে পুড়িয়ে দেওয়া হচ্ছে বসতবাড়ি, কেড়ে নেওয়া হচ্ছে ফসলি জমি। দমন পীড়ন জোরদার ছাড়াও নির্বিচারে আটক করা হচ্ছে ফিলিস্তিনিদের। দুদিন আগেই পশ্চিম তীরের নাবলুস প্রদেশের বুরিন মাদামা গ্রামে অভিযান চালিয়ে 12 জন ফিলিস্তিনিকে আটক করেছে আইডিএফ। এছাড়াও ওই অঞ্চলে 4টি ফিলিস্তিনি শরণার্থী শিবির দখল করার ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। মিশরের বন্দর দামিয়েত্তায় 2টি জাহাজে ড্রোন হামলার ঘটনায় ইসরায়েল জড়িত থাকতে পারে বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি এই হামলার জন্য এখনও পর্যন্ত ইরানকে কোনোভাবে দায়ী করেনি মিশর সরকার। এর আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে দাবি করা হয়, মিশরের তথ্য মন্ত্রণালয় এই হামলার পেছনে ইরানের যোগসূত্র খুঁজে পেয়েছে। যদিও এই প্রতিবেদন প্রকাশের পর তা সরাসরি অস্বীকার করেছে কায়রো। আর মিশরীয় জলসীমায় হামলায় গভীর উদ্বেগ জানিয়েছে রিয়াদ। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত সর্বাত্মকভাবে ছড়িয়ে পড়েছে উপসাগরীয় অঞ্চলে। ইরানি বন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার জবাবে আবারও কুয়েতের মার্কিন ঘাঁটিতে হামলা করেছে বিপ্লবী গার্ড বাহিনী। আইআরজিসির দাবি, আহমদ আল জাবের বিমান ঘাঁটিতে রাখা যুদ্ধবিমান, স্যাটেলাইট স্টেশন ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে এই হামলা করা হয়েছে। হামলা হয়েছে বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতেও। এছাড়া ইরাকে যুক্তরাষ্ট্র, সৌদি আরবের যৌথ হামলায় নিহত বিপ্লবী গার্ড কর্পসের সদস্যদের মরদেহ ফিরিয়ে এনেছে তেহরান। এবারে খেলার খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য রাতে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দল। 23 বছরের মধ্যে এবারে প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। ইনজুরির কারণে এই সিরিজ টাইগার স্কোয়াডে থাকবেন না পেসার নাহিদ রানা এবং নিয়মিত উইকেট রক্ষক লিটন দাস। পেসার শরীফুল ইসলামও প্রথম টেস্টে থাকছেন না, সেটা নিশ্চিত। দেশ ছাড়ার আগের দিন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাই বাস্তবতা মেনেই ভালো খেলার প্রতিশ্রুতি দিয়েছেন। অবশ্য প্রতিপক্ষ অস্ট্রেলিয়া খেলতে নামবে পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে। সিরিজের প্রথম টেস্ট 13 আগস্ট থেকে ডারউইনে, 22 আগস্ট থেকে পরের ম্যাচের ভেন্যু ম্যাকককে। নতুন স্ট্রাইকার হিসেবে 21 বছর বয়সী স্প্যানিশ ফরওয়ার্ড কার্লোস এসপিকে লেভান্তে দল থেকে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। 5 বছরের চুক্তিতে 2031 সাল পর্যন্ত বার্নাবুতে থাকবেন তিনি। তার জন্য প্রায় 25 মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ পরিশোধ করেছে রিয়াল। গত মৌসুমে লেভান্তের হয়ে 25 লিগ ম্যাচে 11 গোল করে লা লিগার সেরা অনূর্ধ্ব-23 খেলোয়াড় নির্বাচিত হন এসপি। গঞ্জালো গার্সিয়ার সম্ভাব্য ফুলহ্যামে যোগদানের পর তার শূন্যস্থান পূরণ করতেই এই চুক্তি করেছে রিয়াল। এখন দেখার বিষয় কিলিয়ান এমবাপ্পে ও এনরিকের সঙ্গে প্রতিযোগিতায় তিনি কতটা সুযোগ পান। এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। দলের বাকি সদস্যের মধ্যে রয়েছেন অলোক কাপালি, তুষার ইমরান, মেহেদি মারুফ, আরিফুল হক, শফিউল ইসলাম ও মুক্তার আলী। এবারের এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের পাশাপাশি অংশ নেবে এশিয়ান স্টার্স, ইন্ডিয়ান রয়্যালস, পাকিস্তান প্যান্থার্স, আফগানিস্তান পাঠানস ও শ্রীলঙ্কান লায়ন্স। 30 জুলাই জাম্বিয়ায় শুরু হওয়া টুর্নামেন্টটি চলবে আগামী 10 আগস্ট পর্যন্ত। বর্তমানে সাকিব লঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা কিংসের হয়ে খেলছেন। ইতোমধ্যে তার দল প্লে অফ নিশ্চিত করেছে। 7 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে শীর্ষে জাফনা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhontv।